সহ ছাতকের কেন্দ্রস্থলে অবস্থিত সুনামগঞ্জ জেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ এটি। ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় 1941 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরবর্তীতে 1944 সালের 3রা জুলাই এই বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রথম স্বীকৃতি লাভ করে। এই বিদ্যালয়টির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 1941 খ্রিস্টাব্দের পূর্বে ছাতক থানায় আর কোনো হাইস্কুল ছিল না। সুনামগঞ্জ মহকুমার তৎকালীন এসডিও জনাব সৈয়দ মর্তুজা আলী সর্বপ্রথম ছাতকে একটি হাইস্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে 1941 সালে তিনি ছাতক হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একটি অধ্যায় পাঠ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গতদিনে একটি অধ্যায় পাঠ নিয়ে পাঠদান করেছিলাম। আজকেও আমি সেই অধ্যায়ে আরও কিছু বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করব। তো শিক্ষার্থীবৃন্দরা চটপট খাতাপত্র নিয়ে প্রস্তুত হও তো, এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। তো চলো ক্লাসে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের দুইটি ছবি দেখাবো। তোমরা ছবি দুটি দেখো। দেখো তো ছবিটা দেখে তোমরা বুঝতে পারো কিনা গতদিন আমি কোন অধ্যায়টি পাঠদান করেছিলাম। ঠিক ধরেছ, তোমরা ছবিটি দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে দুইটি মেয়ে একসাথে যুক্ত হয়ে বন্ধন সৃষ্টি করেছে এবং এখানে এই ছবিতে একে অপরের হাত ধরে একটা বন্ডের সৃষ্টি করেছে। অর্থাৎ তোমরা ঠিকই ধরেছ, আমি পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন পাঠটি পড়িয়েছিলাম। আজকে আমি সেই অধ্যায়েরই আর কিছু বিষয়বস্তু তো তোমাদেরকে পাঠদান করাবো। তো আজকে আমাদের পাঠ হলো রাসায়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমরা যা শিখতে পারবে তা হলো যোজনী ও যোজ্যতা ইলেকট্রনের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করতে পারবে, অষ্টক ও দুইয়ের নিয়মের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্যাটায়ন ও অ্যানায়ন ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা পর্দায় একটি চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টটি হলো মৌলের যোজনীর চার্ট, অর্থাৎ কোন মৌলের কত যোজনী তারই একটি চার্ট। আশা করি তোমরা এর সাথে আগেই পরিচিত হয়েছ। তো এই যে মৌল কার যোজনী কত, এটা আমরা কি করব আজকে বের করতে পারবো। তো আজকে বের করে তোমাদের দেখাবো, তোমরাও তা বের করতে পারবে এটা কীভাবে মৌলের যোজনী নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে একটু সংজ্ঞা দিতে চাচ্ছি। দেখো, যোজনী অণু গঠনে একটি মৌলের সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। অণু গঠনে মানে এবার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে একটি পানি তৈরি হয়। এখানে পানি মানে অনুগঠিত হয়েছে। তো অনুগঠন মানে এই অনুগঠন করতে গিয়ে এক হাইড্রোজেন অক্সিজেনের সাথে কী হয়েছে, যুক্ত হয়েছে। এই যে হাইড্রোজেন একটি মৌল, অক্সিজেন অপর একটি মৌল, এই একটি মৌলের সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাটাকে যোজনী বা যোজ্যতা বলে। এবার দেখো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোনো মৌলের বাহিরের স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। কোনো মৌলের বাহিরের স্তরে মানে আমরা মৌলে ইলেকট্রন বিন্যাস করি এবং তার সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে সেটাই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো মৌলের যোজনী কীভাবে নির্ণয় করতে হয়। ধাতু আমরা বলতে বুঝি যে যার সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে, আর অধাতু হলো যার সর্বশেষ কক্ষপথে 4 থেকে 7টি ইলেকট্রন থাকে। যেমন ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করা হয়েছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d0। এখানে দেখো ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ হলো 4 নম্বর অরবিটাল, এখানে 4s2 আছে, অর্থাৎ
সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এটাই তার যোজ্যতা ইলেকট্রন এবং তার যোজনীয় 2। কেননা ক্যালসিয়াম হলো ধাতু, ধাতুর ক্ষেত্রে তার যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই রকমের হয়ে থাকে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2, 2s2, 2p6, 3s1। এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন, তাই সোডিয়ামের যোজনীয় 1। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রনও 1 এবং যোজনীয় 1। ক্যালসিয়াম এবং সোডিয়াম দুইটাই ধাতু, এই জন্য ধাতুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। কিন্তু অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাই হলো যোজনী। এক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 নম্বর যোজ্যতা স্তর থেকে আমরা শুরু করি, যে sp 3 নম্বর যোজ্যতা স্তরে থাকে sp এবং d অরবিটাল। s অরবিটালে আমরা জানি 2টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, p অরবিটালে হলো 6টি। তার ঘর যদি করা হয় তো 3টি ঘর থাকে, যেটা হলো 3px, 3py, 3pz। প্রতিটাতে 2টি করে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকে, এজন্য পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। এর 5টি ঘরে 2টি করে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকে। যেমন 3dxy, এখানে 2টা ইলেকট্রন নিতে পারে। 3dyz, এখানেও সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে। 3dzs, 3dx² - y², 3dz², এগুলো প্রতিটাতে ঘরেই 2টি করে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকে। প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় একটি করে ইলেকট্রন দিব, যদি তারপরে আরও কোনো ইলেকট্রন বাকি থাকে তারপরে আমরা সেই ঘরে স্থানান্তরিত করতে পারবো। এভাবেই অধাতুর ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনের সংখ্যা বের করা যায় এবং তার যোজনী নির্ণয় করা যায়। আমরা এবার দেখব কিভাবে সেটা করে। ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে যোজনী নির্ণয়টা কিভাবে হয় দেখো। যেমন এখানে লিথিয়াম একটা মৌল, যার সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। ফ্লোরিন, যার সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তো লিথিয়াম কি করবে? ফ্লোরিনের সাথে যুক্ত হতে চায়, অর্থাৎ এখানে আদান প্রদান। লিথিয়াম 1টি ইলেকট্রন ফ্লোরিনকে দান করবে এবং ফ্লোরিন সেটা গ্রহণ করে লিথিয়াম ফ্লোরাইড তৈরি করে, লিথিয়াম ফ্লোরাইড যৌগটি তৈরি করে। লিথিয়াম 1টা ইলেকট্রন দান করে দিছে বিধায় তার লিথিয়ামের ক্যাটায়ন তৈরি করছে এবং ফ্লোরিন অ্যানায়ন তৈরি করছে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, লিথিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করেছে বিধায় তার যোজনী 1। ফ্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করেছে বিধায় তার যোজনী 1। এখানে ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে দেখো কিভাবে যোজনীটা নির্ণয় করা হয়েছে। এর পরবর্তীতে আমরা যাই, দেখো এখানে হাইড্রোজেন হলো অধাতু, যার সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রনে রয়েছে এবং বহিস্থ কক্ষপথে তার বিজোড় ইলেকট্রন 1টি থাকায় তার যোজ্যতা 1। ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা 15 এবং তার ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। দেখো, যেহেতু ফসফরাস অধাতু, তার বিজোড় ইলেকট্রন বের করতে গিয়ে তার ইলেকট্রন বিন্যাস 3p3 জায়গায় 3px1 মানে ভাগ করে দেওয়া হয়েছে, 3px1, 3py1, 3pz1 বিধায় তার সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা আমরা পাচ্ছি 3টি। তাহলে বহিস্থ কক্ষপথে বিজোড় ইলেকট্রন 3টি, তাই তার যোজ্যতাও 3। ফসফরাস যদি উত্তেজিত অবস্থা থাকে, অর্থাৎ উত্তেজিত মানে কখন হয়? যখন মৌলটিকে আরও তাপ দেওয়া হয় তখন। তো উত্তেজিত অবস্থা দেখো, তখন আর পি অরবিটাল তো রইলই। এখানে আমরা জানি 3 নম্বর কক্ষপথে sp এবং d অরবিটাল থাকে। সেই ক্ষেত্রে s অরবিটাল থেকে একটা পি অরবিটালে দেওয়া হয়েছে px এ একটা, pyতে একটা, pz এ একটা এবং 3dxy-তে একটা ইলেকট্রন দেওয়া হয়েছে। কারণ প্রতিটি ক্ষেত্রে একটা করে ইলেকট্রন দেওয়ার পরে যেটা যে ইলেকট্রন বাদ থাকবে সেটা এখানে 3dxy-তে চলে গেছে। আগে দেখো 3s2-তে 3s অরবিটালে 2টি ইলেকট্রন ছিল, এখন ওখান থেকে আবার আগে একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থা সেহেতু এখানকার একটা অরবিটাল ডিওতে এটা 3dxy-তে দেওয়া হয়েছে।
তাহলে 3s1 থাকলো, 1-এ 3s-এ একটা অরবিটাল দেওয়া, একটা ইলেকট্রন দেওয়া হলো, 3p-x-এ একটা ইলেকট্রন, 3p-y-তে একটা ইলেকট্রন, 3p-z-এ একটা ইলেকট্রন রইল, আরও একটা 3d-xy-তে সেটা পড়লো। তো উত্তেজিত অবস্থা যেহেতু আমরা দেখলাম যে ইলেকট্রন বিন্যাস সেটা, তো এইখানে আমরা দেখতেছি যে তার বিজোড় ইলেকট্রন সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ ফসফরাসের যোজ্যতা এখানে 5, বিজোড় ইলেকট্রন 5টি থাকায় তার যোজ্যতা হলো 5। এটা এই যে ক্ষেত্রগুলো, এটা শুধু ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে যোজনী নির্ণয় করা হয়েছে। ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে আমি তোমাদের গত দিনে পড়িয়েছিলাম যে ইলেকট্রন শেয়ার করে কারা, অধাতু মিলে শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। তো ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের ক্ষেত্রেই মৌলগুলোর এখানে দেখানো হয়েছে যে ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে যোজনী নির্ণয়। এবার দেখো যোজ্যতা ইলেকট্রন, সালফারের পারমাণবিক সংখ্যা 16, তার 1s2 2s2 2p6 3s2 3p4 3d0, তার সর্বশেষ কক্ষপথ 3p অরবিটাল 3s2 3p4। তো এখানে সর্বশেষ কক্ষপথে তার 6টি ইলেকট্রন থাকায় তার যোজ্যতা ইলেকট্রন 6, কিন্তু তার যোজনী কিন্তু ভিন্ন। কিভাবে খেয়াল করো, এই যে 3p4 এটাকে ইলেকট্রনগুলো ভাগাভাগি করে দেওয়া হলো, যেমন x-এ একটা দেওয়া হয়েছে, y-এ একটা এবং z-এ একটা দেওয়ার পরে আরও একটা যে বাকি রইল সেটা 3p-x-এ আবার একটা বসতেছে। যেহেতু আমরা জানি p-x-এর মধ্যে দুইটা সর্বোচ্চ ইলেকট্রন দুইটা থাকতে পারে, এজন্য সবাইকে একটা একটা করে দেওয়ার পরে আবার এখানে একটা ইলেকট্রন দেওয়া হয়েছে, অর্থাৎ 3p-x 2 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখো বিজোড় ইলেকট্রন কয়টা পাচ্ছি আমরা, 2টি পাচ্ছি, যে এখানে 3p-y-তে একটা 3p-z-এ একটা। তো বিজোড় ইলেকট্রন 2টি থাকায় সালফারের যোজনী এখানে কিন্তু 2 ব্যবহার করা হয়েছে। আর সেই ক্ষেত্রে যে যৌগটি আমরা দেখব যে উদাহরণ হিসেবে পাই আমরা, সেটা হলো হাইড্রোজেন সালফাইড। এখানে সালফারের যোজনী 2 ব্যবহার করা হয়েছে, হাইড্রোজেনের যোজনী তো 1, তাহলে H2S তৈরি হয়েছে। যদি সালফার উত্তেজিত অবস্থায় যদি দেখি তার ইলেকট্রন বিন্যাসটা এখানে করা হয়েছে। দেখো এখন 3p-x-এ একটা, 3p-y-তে 1, 3p-z-এ একটা এবং 3d-xy-তে একটা। এই 3p-x-এ একটা না দিয়ে 3d-y-তে একটা দেওয়া হয়েছে, xy-তে 3d-xy একটা ইলেকট্রন দেওয়া হয়েছে ভাগাভাগি করে। এই ক্ষেত্রে গিয়ে তার বিজোড় ইলেকট্রন আমরা পাচ্ছি 1টা 2টা 3টা 4টা। যেহেতু বিজোড় ইলেকট্রন 4টি, সেহেতু সালফারের যোজনী এখানে 4। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের যোজনী 4 ব্যবহার করা হয়েছে। অক্সিজেনের যোজনী আমরা জানি 2, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে SO2 সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী কত ব্যবহার করা হয়েছে, 4 ব্যবহার করা হয়েছে। আরও উত্তেজিত অবস্থায় আমরা দেখি যে সালফারের ইলেকট্রন বিন্যাসটা কেমন করা হয়েছে। এবার কিন্তু আবার ওই যে 3s2 এর জায়গায় এখন 1 দেওয়া হয়েছে। তাহলে এখানে 1 মানে 3p-x-এ একটা ইলেকট্রন বসানো হয়েছে, y-তে একটা ইলেকট্রন, 3p-z-এ একটা ইলেকট্রন, 3d-xy-তে একটা ইলেকট্রন এবং 3d-y-z-এ আরেকটা ইলেকট্রন। এইখানে আমরা দেখতেছি বিজোড় সংখ্যা 1 2 3 4 5 6, 6টি বিজোড় ইলেকট্রন থাকায় সালফারের যোজনী হলো 6। উদাহরণ হিসেবে আমরা দেখছি যে সালফার ট্রাইঅক্সাইড SO3, এখানে সালফারের যোজনী 6 ব্যবহার করা হয়েছে। আর অক্সিজেনের যোজনী তো 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। তো সালফারের এখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্দায় দেখতে পাচ্ছ সেই জিনিসটা। আমরা যে যোজনী ইলেকট্রন এবং যোজনী ভিন্ন দেখতে পাচ্ছি আমরা সালফারের। এবার কার্বনের ক্ষেত্রে আমরা আসি, যে যার যোজ্যতা ইলেকট্রন 4। কীভাবে, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 2 2 4 আর 2 6, অর্থাৎ 1s2 2s2 2p2। এই ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে 2s, সর্বশেষ কক্ষপথ তার 2s-এর মধ্যে 2s2 2p2, এখানে 2 আর 2 4টে ইলেকট্রন থাকায় যোজ্যতা ইলেকট্রন 4, কিন্তু যোজনী এখানে ভিন্ন। যেহেতু কার্বন অধাতু, সেই ক্ষেত্রে যোজনী ভিন্ন। তাই আমরা দেখো
1s2 2s2 2p(x,y,z) দিয়ে আমরা ভাগ করে নিব। x,y,z দিয়ে আমরা 2 আর 2 4, আর 2টা হলো x এ একটা বসবে, y-তে একটা বসবে, z 0 থাকবে, z এর কোনো ইলেকট্রন আসলো না। সেই ক্ষেত্রে দেখো বিজোড় ইলেকট্রন সংখ্যা 2টি থাকায় কার্বনের যোজনী 2। উদাহরণ হিসেবে আমি কার্বন মনোক্সাইডকে আমরা দেখতে পাচ্ছি, কার্বন মনোক্সাইড, এখানে কার্বনের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, 2 কাটা গেল, 1 1 রয়েছে, সেজন্য কার্বন মনোক্সাইড CO তৈরি হয়েছে। এরপরে দেখো কার্বন উত্তেজিত অবস্থায় 1s2 2s1 2px, এখানে x এ একটা ইলেকট্রন, px একটা ইলেকট্রন, py-তে একটা ইলেকট্রন এবং pz-এ একটা ইলেকট্রন, এভাবে সাজানো হয়েছে। সাজানোর পরে আমরা দেখতে পাচ্ছি বিজোড় ইলেকট্রন সংখ্যা এখানে 4টি, তার যোজনীয় 4। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো এটা একটা গ্যাস। কার্বন ডাইঅক্সাইডে দেখো কার্বনের যোজনী 4 হওয়াতে অক্সিজেনের যোজনী তো 2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, তাহলে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এবার আমরা দেখি ফসফরাস। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, ইলেকট্রন বিন্যাস করানো হয়েছে। দেখো যার যোজ্যতা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা S অরবিটালে 2টি এবং P অরবিটালে 3টি, 3 আর 2 5, 5টা থাকায় তার যোজ্যতা ইলেকট্রন 5, কিন্তু যোজনী কিন্তু ভিন্ন। কিভাবে খেয়াল করো, 1s2 2s2 2p6 3s2, যখন আমরা যোজনী আমরা ওই x,y,z ভাগ করে দেবো ইলেকট্রন সংখ্যা, তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রন সংখ্যা আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা পাচ্ছি 3টি। তোমরা বুঝতে পারছো ইতিমধ্যে আশা করি। দেখো বিজোড় ইলেকট্রন 3টি, বিধায় যোজনী 3। উদাহরণ হিসেবে ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের যোজনী 3 এবং ক্লোরিনের যোজনী 1, বিধায় এরকম হয়েছে। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে এর যোজনী 3 ব্যবহার করা হয়েছে। এরপর আরও উত্তেজিত, এবার আবার দেখতে পাচ্ছি যে ফসফরাসের যখন উত্তেজিত অবস্থা থাকে তখন তার আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা বিজোড় ইলেকট্রন থাকায় তার যোজনী হচ্ছে 5। সেটা হলো কোনটা? উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই ফসফরাস পেন্টাক্লোরাইড, মানে ফসফরাসের যোজনী এখানে 5 ব্যবহার করা হয়েছে। কেন? যে উত্তেজিত অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে দেখতে পাচ্ছি আমরা ফসফরাসের যোজনী 3ও হতে পারে, আবার 5ও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো তাহলে অধাতুর ক্ষেত্রে কিভাবে যোজনীটা নির্ণয় করতে হয়, অর্থাৎ এই x,y,z এইভাবে ভাগ করে দিয়ে ইলেকট্রন ভাগ করে দিয়ে এভাবে যোজনীটা নির্ণয় করতে হয়। তো আশা করি তোমরা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ভালোমতো বুঝতে পেরেছ। এবার দেখো পর্দায় তোমরা দেখতে পাচ্ছ নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস এখানে আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এই যে মৌলগুলো, এই যে নিষ্ক্রিয় গ্যাসের এই মৌলগুলো, 6টি মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এদের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখি, এই মৌলগুলো হলো আসলে গ্রুপ 18-এর মৌল। এর ইলেকট্রন বিন্যাসগুলো নিম্নে দেখি। হিলিয়াম 2টা ইলেকট্রন আছে, নিয়নের 2 8, আর্গন 2 8 8, ক্রিপ্টন 2 8 18 8, জ্যানন 2 8 18 18 8। হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকায় এটা 2-এর নিয়ম অর্জন করে, এবং নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন দেখো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 8টি করে ইলেকট্রন থাকে। এরা অষ্টক ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, বিধায় এরা নিষ্ক্রিয়। হিলিয়ামের ক্ষেত্রে দেখো তাহলে 2-এর নিয়ম অর্জন করলো, এবং নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এরা অষ্টক পূর্ণ করায় এরা আসলে নিষ্ক্রিয় অবস্থা থাকে এবং কারোর সাথে যুক্ত হতে চায় না, এবং শেয়ারও করতে চায় না। এর পরবর্তীতে দেখো নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ কি। 1, এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না। 2, এরা ইলেকট্রন শেয়ার করে না। এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জনও করে না, কারণ এরা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এরা আর কারোর সাথে যুক্ত হতে চায় না, গ্রহণ করতেও চায় না, বর্জন করতেও চায় না। এরা ইলেকট্রন শেয়ারও করে না।
এরা 2 এবং অষ্টক নিয়ম মেনে চলে। এরপরে দেখো 2 এর নিয়ম এবং অষ্টকের নিয়ম। দেখো এখানে হাইড্রোজেন, একটি হাইড্রোজেন আরেকটি হাইড্রোজেনের সাথে শেয়ার করে, হাইড্রোজেন দুজনে শেয়ার করে হিলিয়ামের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, সমযোজী যৌগ গঠন করেছে শেয়ারের মাধ্যমে। তো এখানে হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে কি হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু অপর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করেছে। এরপরে দেখো সোডিয়াম, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন। আমরা দেখি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন। তাই সে একটা ইলেকট্রন বর্জন করে সে কি নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে, সোডিয়াম মনে করো ফ্লোরিনকে, ফ্লোরিনে এটা ফ্লোরিনে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন পরমাণু ফ্লোরিন পরমাণু মডেল। তো যার কক্ষপথে যার পারমাণবিক সংখ্যা 9, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তাই সোডিয়াম একটা ইলেকট্রন ফ্লোরিনকে দান করবে, করাতে সে অষ্টক, দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথে অষ্টক অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে থাকবে। তাই সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো অষ্টক পূর্ণতা লাভ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন বর্জন করার পরপরই দেখো সোডিয়ামের আকারটা, চিত্রটা কেমন হয়েছে। দেখো তার সর্বশেষ কক্ষপথে তখন আর একটা ইলেকট্রন, 3 নম্বর কক্ষপথ বিলুপ্ত হয়ে গেছে, তার সর্বশেষ কক্ষপথে এখন 8টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সোডিয়াম এখন নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করায় কিন্তু সোডিয়াম ক্যাটায়ন তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা 2 এর নিয়ম এবং অষ্টকের নিয়মটা বুঝতে পেরেছ আশা করি। তো এবার অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে 2টি পার্থক্য আমি দেখাচ্ছি। দেখো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ইলেকট্রন 2 এর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে এদের বাইরের স্তরে থাকে 2টি ইলেকট্রন। অষ্টকের ক্ষেত্রে আবার ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে এদের বাইরের স্তরে থাকে 8টি ইলেকট্রন। উদাহরণের ভিত্তিতে আমি দেখাতে পারি আরেকটা পার্থক্য, যেমন এখানে লিথিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এই হলো অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে 2টি পার্থক্য। পরীক্ষা যদি তোমাদের আসে যে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে 2টি পার্থক্য দেখো, এভাবেও দিতে পারো। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করায় কী তৈরি হলো, সোডিয়াম অষ্টক পূর্ণতা লাভ করলো এবং সোডিয়াম কিন্তু এখন আয়ন তৈরি হলো। একটা ইলেকট্রন ত্যাগ করায় সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ ক্যাটায়ন কিন্তু তৈরি করেছে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করায় সে সোডিয়াম প্লাস হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে, দেখো একটা প্লাস চিহ্ন এখানে, সোডিয়াম প্লাস হয়েছে অর্থাৎ সে ধনাত্মক আয়ন তৈরি করেছে, অর্থাৎ ক্যাটায়ন তৈরি করেছে। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন গ্রহণ করায় সে, এই দেখো একটা ইলেকট্রন গ্রহণ করাতে তার অষ্টক পূর্ণতা লাভ করেছে এবং যেহেতু একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এই যে মাইনাস দেখো ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ অ্যানায়ন তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যে বিষয়বস্তুগুলো আমি যে বিষয়গুলো পাঠদান করালাম সেই বিষয়বস্তুগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় এটা মেইন বইটা তোমরা ভালো করে পাঠদান করবে এবং এই আজকের বিষয় থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং সেটা চর্চা করতে থাকবে। তো আজকে আমি এখানেই ক্লাসে সমাপ্তি করাচ্ছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।